সিহিকে চারপাশে থেকে অনেক লাল ফিতে এসে হাত পা গলা বেঁধে টানতে শুরু করে। এরপর পেইল্যাং সামনে এসে বলে, তুমি কখনো আমাকে মারতে পারবে না, আসলে এইসব চিংয়ে কল্পনা করছিল। আর পেইশু এসব কল্পনা করে উত্তেজিত করছিল যাতে ম্যাজিক্যাল আত্মা জাগ্রত হয়। এক পর্যায়ে কল্পনার জগতে পেইল্যাং অনেকবার সিহির পেটে ছুরি মারতে থাকে। এক পর্যায়ে সিহির ম্যাজিক্যাল পাওয়ার জাগ্রত হয় আর পেইল্যাংকে শেষ করে দেয়। কিন্তু এরপর বুঝতে পারে এটা আসলে পেইশু ছিল। এই শক্তি জাগ্রত করতে পেইশু-এরও অনেক ধকল সহ্য করতে হয়। এরপর বাস্তব জগতে চিংয়ে নিস্তেজ হয়ে যায় আর পেইশু তাকে জড়িয়ে ধরে। ডুহ্যাং বলে, আপনি এভাবে এসব করলে পরে তো আপনাকে ঘৃণা করবে। পেইশু বলে, জগতে অনেকেই আমাকে ঘৃণা করে, আরেকজন বাড়লে কিছুই হবে না। এরপর পেইশু চলে যায়। পরে চিংয়ের জ্ঞান ফিরলে ডুহ্যাং পাওয়ার সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলে। আর পেইশু যে এসব করেছে হেল্প করার জন্য সেটাও বলে। চিংয়ে বুঝতে পেরেছিল বলে জানায়। পরে চিংয়ে যখন ফাইনাল প্র্যাকটিস করতে যায় তখন ম্যাজিক সার্কেল তাকে আঘাত করে। ডুহ্যাং বুঝতে পারে না কি হলো। চিংয়ে আবার কাবু হয়ে যায়। পরে চিংয়ের যখন জ্ঞান ফেরে তখন তার সামনে পেইশু বসেছিল আর সে বলে, তুমি আসলে কাজের না। এই যোগ্যতা নিয়ে তুমি আমার তরবারি হিসেবে কাজ করতে চাও? চিংয়ে বলে, আপনি আমাকে ম্যাজিক্যাল আত্মা জাগ্রত করতে এসব করেননি। সে এটা করেছে টেস্ট করতে যে চিংয়ে কি আসলে সিহি কিনা। না হলে পেইল্যাং এর রূপে কেন আসবে? কারণ সিহির যে পেইল্যাং এর সাথে কানেকশন ছিল এটার জন্যই তিনি এমন করেছে। পেইশু এবার রেগে গিয়ে চিংয়ের গলা চেপে ধরে, কিন্তু চিংয়ে উল্টো কিস করতে শুরু করে আর সিডিউস করতে চেষ্টা করে। পেইশু যখন সাড়া দিতে শুরু করে তখন চিংয়ে ছোট ছুরি দিয়ে গলার কাছে আহত করে। চিংয়ে বলে, ম্যাজিক্যাল পাওয়ার না থাকলেও কিন্তু আমি ভালো অস্ত্র হতেই পারি। এরপর ডুহ্যাং এসে খবর দেয় পেইল্যাং নাকি সেনাদের নিয়ে পেইশু এর প্রাসাদ ঘিরে ফেলেছে। চিংয়ে বলে, এবার আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। পেইশু দেখা করতে বেরিয়ে আসে আর পেইল্যাংকে জিজ্ঞাসা করে, এত রাতে বিনা নোটিশে আমার প্রাসাদে আক্রমণ করার মানে কি? সাহস কি করে হয়? পেইল্যাং বলে, আমি রাজার আদেশে এসেছি। সেই পরিবারের গণহত্যার সাথে আপনার হাত আছে বলে ধারণা করে আপনাকে এখন বন্দি করা হবে, কারণ প্রমাণ হিসেবে আপনার একটা টোকেন শি মেনশনে পাওয়া গেছে সেদিন। পেইশু এবার হেসে তার গার্ডদের বলে, কোথায়, তাকে নিয়ে এসো। এরপর একজনকে নিয়ে আসে গার্ড। পেইশু বলে, কয়েকদিন আগে এই চোরকে আমার প্রাসাদে হাতে নাতে ধরি। আমি ভেবেছিলাম সম্পদের দিকে লোভ, কিন্তু এখন দেখি আমার স্পেশাল টোকেন পেন্ডেন্ট চুরি করেছে। পেইল্যাং, তোমাকে ধন্যবাদ এটা ফিরিয়ে আনার জন্য। এরপর পেইল্যাং এর হাত থেকে টোকেন নিয়ে পেইশু বলে, হয়তো কেউ আমাকে ফাঁসাতে এই চোরকে কাজে লাগাচ্ছে, তোমরা বরং সেটা তদন্ত করো। এই চোর এবার কিছু বলতেই যাবে কিন্তু পেইল্যাং তার ম্যাজিক স্পেল দিয়ে আহত করে দেয়। এরপর পেইশুকে বিরক্ত করার জন্য দুঃখিত বলে বেরিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ পেইশু এর কাছে এসে তার পেটের কাছে আঘাতের চিহ্ন দেখতে পায়। পেইল্যাং জিজ্ঞাসা করে, আঙ্কেল কি ঠিক আছেন কিনা? ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, ভাগ্য পরীক্ষা করুন। ঘুরিয়ে দিন স্পিন আর জিতে নিন রিয়েল প্রাইস। খেলুন আপনার পছন্দের ম্যাচে আর পান ফ্রি বোনাস একদম ফ্রি। সহজ অর্থ প্রদান, ইউপিআই, ফোন পে, জিপে এবং আরও অনেক কিছু দিয়ে অর্থ প্রদান করুন এবং উত্তোলন করুন দ্রুত এবং নিরাপদ। 24/7 সহায়তা, আপনার যে কোনো প্রয়োজনীয় কাজে আপনাকে সাহায্য করার জন্য 24 ঘন্টা প্রস্তুত। সাইন আপ পুরস্কার থেকে শুরু করে ম্যাচের পূর্বাভাস পর্যন্ত আপনার গেমিং অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলতে অবিশ্বাস্য বোনাসে পরিপূর্ণ। এখনই সাইন আপ করুন, লিঙ্কটি আমার বায়োতে দেওয়া আছে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড আরফিনা2 ব্যবহার করুন। 12,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস দাবি করতে মাত্র 200 টাকা জমা দিন। এখনই অ্যাকশনে যোগ দিন এবং প্রতিটি ম্যাচকে জয়ের মুহূর্ত করে তুলুন। পেইশু হেসে বলে, একদম ভালো আছি। পেইল্যাং যাবার পর ডুহ্যাং এসে বলে, চিংয়ে ঠিকই বলেছিল, এই ক্রাউন প্রিন্স ভবিষ্যতে বড় সমস্যা সৃষ্টি করবে। পেইশু বলে, এবার তার খেলা দেখানোর পালা। তখন সুহ্যাং একটা সুগন্ধের বাক্স দেয়, যেটা লিংশি হাউস থেকে চিংয়ে এনেছে, পেইশুকে গিফট হিসেবে দিয়েছে। পেইল্যাংরা যখন বেরিয়ে যাচ্ছিল তখন চিংয়ে একটা তরবারি দিয়ে নিজের গলায় ধরে। পেইল্যাং এই দৃশ্য দেখে দ্রুত সেখানে গিয়ে চিংয়েকে উদ্ধার করে। চিংয়ে তো কান্না জড়িত গলায় বলে, আমাকে বাঁচান, সাহায্য করুন, উদ্ধার করুন। এরপর পেইল্যাং আলাদা জায়গায় গিয়ে চিংয়েকে সান্ত্বনা দেয় তার কথা শুনে। এরপর চিংয়ে হাতের ক্ষত বের করে দেখায়। পেইল্যাং তো তার আঙ্কেলের এমন কাজ দেখে রাগে গজগজ করতে থাকে। জিজ্ঞেস করে কেন এমন কাজ করে তার আঙ্কেল, তার তো অনেক দাসী আছে। চিংয়ে কান্নার অভিনয় করে। পেইল্যাং তো চোখ মুছেও দেয়। চিংয়ে বলে, আমি পেইশুয়ের সিক্রেট জেনে গেছি, তাই আমি তো পালানোর জন্য তাকে ছুরিও মেরেছি।
তো এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখি পেইল্যাং যখন পেইশুয়ের প্রাসাদে আক্রমণ করে তখন চিংয়ে প্ল্যান করে। পেইশু জিজ্ঞাসা করে কি প্ল্যান। চিংয়ে তখন পেইশুয়ের দুর্বলতাকে কাজে লাগিয়ে জিম্মি করে পেইল্যাংয়ের সহযোগিতায় শ্যান পরিবারে ফিরে যাবে আর সেখান থেকে বিয়ের প্রস্তাব নিয়ে ক্রাউন প্রিন্সেস হবে। এভাবে প্রাসাদে প্রবেশ করবে সে। তবে চিংয়ে ভাবে পেইশু হয়তো ভয় পেয়ে যাবে আর সিক্রেট ফাঁস করে দেবে। কিন্তু পেইশু বলে এত সহজেই কেউ কারো শত্রুর সাথে রাত কাটানো মেয়েকে বিয়ে করবে না, তার জন্য আমাকে তোমার প্রতারণা করতে হবে, আর সব জিনিস আসল না হলে খেলা জমবে না। এই বলে নিজের তরবারি বের করে সেটা চিংয়ের হাতে ধরিয়ে পেইশু নিজের পেটে ঢুকিয়ে দেয়। চিংয়ে ভাবেওনি এত দূর যাবে পেইশু, আর এই ক্ষতই সেদিন রাতে পেইল্যাং দেখেছিল। এদিকে পেইশু তরবারি থেকে রক্তের দাগ মুছে ফেলছিল। ডুহ্যাং তখন এসে বলে, আপনি তো চিংয়ের দেয়া লিংশি হাউসের ধূপ ভালো পছন্দ করেছেন, সারাদিন জ্বালিয়ে রাখছেন। পেইশু মুড নিয়ে বলে, আমি এসব পছন্দ করি না। ডুহ্যাং তখন ফেলে দিতে নিয়ে যায়, কিন্তু পেইশু আবার বাধা দেয়। এরপর চিংয়ে সেখানে আসে। পেইশুর অবস্থা জিজ্ঞাসা করে। পেইশু কথা না বাড়িয়ে পেইল্যাং তাকে বিশ্বাস করেছে কিনা জিজ্ঞাসা করে। তো চিংয়ে সব খুলে বলে। পেইশু বলে, রানীর জন্মদিনে একজন যাবার জন্য গার্ড পায়, সেখানে তোমার বাবা জিয়াংলিনকেই দেবে। চিংয়ে বলে তার প্ল্যান করা আছে। চিংয়ে এবার পেইশুকে নিয়ে চিন্তায় পড়ে যায় আর খেয়াল রাখতে বলে। কিন্তু পেইশু মুড নিয়ে বলে, আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার। অভিমানে একটু রাগ দেখায় আর কি। এবার পরের দিন পেইল্যাংয়ের পাঠানো গাড়িতে করে চিংয়ে বাড়ি ফিরে যায় আর শর্ত মতে পেইশুয়ের সিক্রেট পেইল্যাংকে জানিয়ে দেয়। ডুহ্যাং এসে পেইশুকে খবর দেয় যে চিংয়ে পেইল্যাংয়ের পাঠানো গাড়িতে উঠে চলে গেছে। আর পেইল্যাং সিক্রেট জেনে যাবার পর বলে, এবার আসল খেলা জমবে। পেইল্যাং এর গুপ্তচর আরও জানায় চিংয়েকে বিশ্বাস করাই যায় যে সত্যি পেইশুকে ছুরি মারার অপরাধী হয়ে কারাগারে অত্যাচারিত হয়েছিল। এরপর রাতে যখন চিংয়ে বাড়ি ফিরে আসে তখন চিয়াংলিন তার পথ আটকায়, নানাভাবে অপমান করতে চেষ্টা করে। এরপর যখন চাবুক দিয়ে মারতে যায় তখন চিংয়ে সেটা ধরে ঘুরিয়ে চিয়াংলিনের গলায় পেঁচিয়ে দেয়। এরপর বলে, তুমি আমাকে মারবে, তার আগে নিজেকে বাঁচাতে শেখো। এরপর চিংয়ে তাকে ছুঁড়ে ফেলে চলে যায়। চিয়াংলিন তো রেগে বলে, তুমি যত যাই করো আমার থেকে ভালো সম্মান কখনো পাবে না, আর আমি ক্রাউন প্রিন্সেস হব, যতই তোমাকে ক্রাউন প্রিন্স বাড়ি দিয়ে যাক। চিংয়ে রুমে ঢুকে তার দাসীকে টেবিলে মাথা রেখে ঘুমাতে দেখে। তারপর তাকে ডেকে তোলে। দাসী ভাবে সে স্বপ্ন দেখছে, কিন্তু চিংয়ে আসলেই ফিরে এসেছে জানতে পেরে দাসী অনেক খুশি হয়। এরপর দাসী সতর্ক করে দেয় যে চিয়াংলিনের মা ম্যাডাম জিয়ান ফিরে এসেছে। চিংয়ের তো এবার অন্য প্ল্যান করতে হবে। অন্যদিকে মা আসতেই চিয়াংলিন তো নালিশ করা শুরু করে দেয়। চিংয়ে যদি আবার ক্রাউন প্রিন্সেস সিলেক্ট হয়ে যায় তাহলে চিয়াংলিনের কি হবে। ম্যাডাম জিয়ান আশ্বাস দেয় চিয়াংলিনই হবে পরবর্তী ক্রাউন প্রিন্সেস। চিয়াংলিন তখন বলে, কাল দুজনে মিলে চিংয়েকে টর্চার করব সবার সামনে। সে অনুযায়ী পরের দিন চিংয়েকে ডেকে পাঠায়। আসার পথে দাসী বারবার চিংয়েকে সতর্ক করে। চিংয়ে বলে, যখন ব্রিজের উপরে উঠে গেছি পার তো হতেই হবে, আমার কাছে অন্য প্ল্যান আছে। এরপর কানে কানে কি যেন বলে দেয়। এবার ম্যাডাম জিয়ান চিংয়েকে হাঁটু গেড়ে বসতে বলে, কিন্তু দোষ না করে সে কেন তার জন্য শাস্তি পাবে। ম্যাডাম জিয়ান বলে, তুমি তোমার বড় বোনের সাথে বেয়াদবি করেছ। চিংয়ে তখন বলে, সম্মান পেতে হলে চিয়াংলিনের উচিত সেভাবে বোনের মতো আচরণ করা। চিয়াংলিন আর কথায় কাজ হবে না দেখে গার্ডদের দিয়ে মারতে বলে। গার্ডরা মারতে শুরু করলে চিংয়ে বলে, তোমরা আমার সৎ মা সৎ বোন, এ ধরনের আচরণ করে পার পাবে না, আমি বাবাকে বলে দেব। চিয়াংলিন এবার নিজেই লাঠি নিয়ে মারতে শুরু করে। আর তখনই প্রাসাদের দুই কর্মকর্তা আর মাস্টার শ্যান এসে এই দৃশ্য দেখে। কর্মকর্তারা এসব দেখে ছি করতে থাকে। মাস্টার শ্যান লজ্জায় শেষ। ম্যাডাম জিয়ান আর চিয়াংলিনকে রাগ দেখায়, আর এরপর দুই কর্মকর্তাকে বোঝাতে থাকে যে এসব হঠাৎ করেই হয়ে গেছে। পরে ম্যাডাম জিয়ান আর চিয়াংলিন আলাদা আলাপ করে। হঠাৎ মাস্টার শ্যান ফিরে আসলেন কেন। কর্মকর্তারা খবর পেয়েছে আমাদের প্রাসাদে নতুন অস্ত্র এসেছে, সেটার খোঁজ নিতে এসেছিল। হতে পারে এটা চিংয়ের প্ল্যান। ম্যাডাম জিয়ান বলে, এবার তো মনে হয় রানীর জন্মদিন অনুষ্ঠানের গেস্টে চিংয়ের নাম যাবে। চিয়াংলিন তো হতাশ হয়ে যায়। ম্যাডাম জিয়ান অন্য প্ল্যান ভাবে। অন্যদিকে দাসী দেখা করতে আসে চিংয়ের সাথে, সে সুস্থ আছে কিনা তা দেখতে। আর এভাবে অন্য কথা দিয়ে মাস্টার শ্যানকে কেন ডেকে আনলো, সত্যি কথাও তো বলতে পারতো। চিংয়ে বলে, সত্যি জানলে বাবা আসতো না, সম্মানের ভয়ে ঘটনা লুকিয়ে চাপা দিত। আর ব্যথার ব্যাপারে একটা গোল্ড ব্লাড পিল দেখিয়ে বলে, এটা নিলে ব্যথা শরীরে বেশি লাগে না। দাসী জিজ্ঞাসা করে, এই পিল কোথায় পেল। চিংয়ে তখন অতীত মনে করে, এটা তো জেনারেল শিহিকে তার বাবা মাস্টার শি দিয়েছিল। চিংয়ে তখন বলে, পরিচিত একজন দিয়েছিল এসব।
পরের দিন চিংয়ের জন্য ভালো ভালো পোশাক আনা হলে চিয়াংলিন সেটা কেড়ে নিতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হলে মায়ের কাছে গিয়ে ম্যামে করতে থাকে। তার মা তাকে সান্ত্বনা দেয় আর বলে রানীর ভোজসভায় তাকে পাঠানো হবে, চিন্তা নেই। এরপর মাস্টার শ্যান আসে। চিয়াংলিন আনন্দের সাথে এগিয়ে যায় আর বলে সে রেডি। কিন্তু মাস্টার শ্যান মা মেয়ে দুজনকেই বকা দেয়, দুজনকে এসব উল্টোপাল্টা কাজের জন্য ছাড়ি দেয় আর ভোজসভায় চিংয়ে যাবে বলে দেয়। চিয়াংলিন তো কান্নাকাটি শুরু করে। পরে মাস্টার শ্যান আফসোস করে যে তার এই বোকা মেয়েটা যাবে, কিন্তু পাশে থাকা গার্ড বলে চিংয়ে এখন সাধারণ নেই, প্রিন্স, ক্রাউন প্রিন্স দুজনেই পিছু নিয়েছে, আর আগের দিন রাতে পেইল্যাং বাড়ি পৌঁছে দিয়ে গেছে। এসব শুনে মাস্টার শ্যান ভাবে এই মেয়ের এত ডিমান্ড হলে একদিন এর মাধ্যমে তার পদমর্যাদা বাড়বে নিশ্চিত। তারপর রাজপ্রাসাদের গার্ড এসে নিমন্ত্রণপত্রে চিংয়ের নাম দিয়ে যায়। চিয়াংলিন পরে চিংয়েকে ভয় দেখিয়ে বলে এত আশা রেখো না, সবাই গেলেই তোমার সব চাল শেষ হবে। চিংয়ে মিথ্যা ভয় পাবার অভিনয় করে, তারপর একটা হাসি দিয়ে ভেতরে চলে যায়। এরপর রানীর জন্মদিনে ভোজসভার অনুষ্ঠানে চিংয়ে এসে পৌঁছায়। বাইরে এসে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে শি পরিবারের সাথে যা ঘটেছিল। এবার এখানে পেইল্যাং আসে আর তাকে অভ্যর্থনা জানায়। চিংয়েও হাতে হাত রেখে ধন্যবাদ জানায়। এটা দেখে আশেপাশে উপস্থিত হওয়া অন্যরা অবাক হয়। একটা সাধারণ মেয়ে কিভাবে ক্রাউন প্রিন্সের কেয়ার পায়? কে এই মেয়ে? এরপর চিংয়েকে ভেতরে যেতে বলে পেইল্যাং বলে আজ তোমার মুক্তি, কারণ আজ পূর্ণিমার রাত, পেইশুকে শেষ করা হবে। চিংয়ে মনে মনে চিন্তিত হলেও মুখে প্রকাশ করে না, বরং ধন্যবাদ জানায়। তো পরে পেইল্যাং চলে গেলে চিংয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। এবার দূর থেকে পেইল্যাং তীর ছুঁড়ে দিতে গার্ডকে প্রস্তুত করে। চিংয়ে যদি ফিরে যেতে চায় তবে এখানেই শেষ করা হবে, কিন্তু চিংয়ে ফিরে যায় না। মনে মনে বলে পেইশু, তোমাকে আমি রক্ষা করতে আসবো না। যে রক্ষা পেতে অন্যের ওপর ভরসা করে তার বেঁচে না থাকাই উচিত। চিংয়ে প্রাসাদে প্রবেশ করে। পেইল্যাং গার্ডকে তীর নামাতে বলে, কিন্তু চিংয়ে অনেক চিন্তিত ছিল। প্রাসাদে এত আয়োজনের মাঝেও মনে হয় পেইশু বিপদে আছে। এক পর্যায়ে তো কল্পনাও করে বসে পেইশুকে। পরে স্বাভাবিক অবস্থায় আসার পর দেখে সেখানে চিয়াংলিন এসেছে। চিয়াংলিনকে দেখে তো চিংয়ে অবাক। রানীর সাথে ম্যাডাম জিয়ান একই একাডেমিতে পড়তো, তাই এক্সট্রা সুযোগ পায়। কিন্তু রানী এবার আর চিয়াংলিনকে পাত্তা না দিয়েই চলে যায়। পরে দুই বোনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চিয়াংলিন তো চিংয়েকে মারতে শুরু করে, কিন্তু আশেপাশের সবার কথা শুনে নিজেকে সামলে নেয়। পরে রানীকে গিফট দেওয়ার সময় আসলে চিংয়েকে অপমান করতে একটা গিফট বক্স দেয় চিয়াংলিন, যাতে এটা রানীকে দিতে পারে, সম্মানও নষ্ট হবে না তার। কিন্তু চিংয়ে বুঝতে পারে এখানে চাল আছে, তাই সে বক্সটি হাতে নেয় না। আর কিছুক্ষণ পরে একটা ব্যাঙ সেই বক্স থেকে লাফ দেয়। চিয়াংলিন তো ভয়ে চিংয়ের পা জড়িয়ে ধরে, কান্নাকাটি শুরু করে, কারণ ব্যাঙ তার বড্ড ভয় লাগে, ঘৃণা লাগে। চিংয়ে অনেকক্ষণ চেষ্টা করে চিয়াংলিনকে পা থেকে সরাতে পারে। এরপর ব্যাঙ নিয়ে সেটার যত্ন করতে থাকে। ক্রাউন প্রিন্স এটা দেখে অবাক হয় আর সিহির কথা মনে করে। এবার তো পেইল্যাং ভাবে চিংয়ে ইচ্ছে করে সিহির মতো হতে চাচ্ছে। চিংয়েকে তাই চরম অপমান করে আর উল্টো চিয়াংলিনের যত্ন নিতে শুরু করে। চিংয়ে অপমানিত বোধ করে সবার সামনে আর দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এরপর পেইল্যাং এর লোকেরা পেইশুকে আক্রমণ করতে যায়। পেইশু তার ম্যাজিক পাওয়ার চর্চা করছিল। পেইশুকে প্রথমে দুজন আক্রমণ করে, তাদের সে ম্যাজিক স্পেল দিয়ে প্রতিহত করতে থাকে, কিন্তু এরপর আরও দুজন আসে। চারজনের সাথে লড়াই করতে করতে চিংয়ে সেখানে চলে আসে আর সেও যোগ দেয়। এরপর এক সময় পেইশু জিজ্ঞাসা করে তুমি এখানে কেন আসলে? তোমার ম্যাজিক্যাল আত্মা কি জাগ্রত হয়েছে? চিংয়ে বলে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না, তবে মনে হলো তোমার আমাকে প্রয়োজন তাই চলে এলাম। এরপর পেইশু চিংয়ের ঘাড়ে কামড় দেয় আর এরপর পেইশু এর পাওয়ার বেড়ে যায় আর ম্যাজিক দিয়ে সবাইকে ভ্যানিশ করে দেয়। এরপর তো চিংয়ে বসে পড়ে ক্লান্ত হয়ে। পেইশু বলে আমার চিন্তা করার আগে নিজের চিন্তা করো। পেইল্যাং নিশ্চিত এখানে চলে আসবে, কিভাবে কি সামলাবে ঠিক করলে? চিংয়ে বলে সব ঠিক করা আছে। আর তখনই পেইল্যাং চলে আসে। চিংয়ে সেটা দেখে পেইশু এর বুকে চুলের কাঁটা গুঁজে দেয়। পেইল্যাং এটা দেখে। পেইশু এরপর ধাক্কা দিয়ে চলে যায়। চিংয়ের কাছে এসে পেইল্যাং দাঁড়ালে চিংয়ে রক্তাক্ত চুলের কাঁটা দেখিয়ে বলে এবার তো আমাকে বিশ্বাস করা যায়। কিন্তু পেইল্যাং বলে তুমি মিথ্যা বলছিলে, আজ নাকি তার শক্তি কম থাকবে। চিংয়ে বলে আমাকে সে মিথ্যা বলেছিল, সে চায় আপনার হাতে আমার মৃত্যু হোক। এখন আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে তার ইচ্ছে পূরণ করতে আমাকে শেষ করে দিন। পেইল্যাং জিজ্ঞাসা করে তোমার আসল উদ্দেশ্য কি সেটা আগে বলো। চিংয়ে বলে আমাকে যদি উদ্ধার করতে চান তাহলে আমাকে বিয়ে করে প্রাসাদে নিয়ে যান। কিন্তু পেইল্যাং এখানে অতিস্মৃতি মনে করে, যেখানে যুদ্ধে যাবার আগে সিহিকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু সিহি রাজি হয়নি।
পেইল্যাং তাই কথা দেয় ফিরে আসলেই বিয়ে করবে, আর যদি সিহি ফিরে না আসে তাহলে আর কোনো দিন বিয়েই করবে না। এরপর কি যেন চিন্তা করে পেইল্যাং সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় পেশু অস্থির হয়ে আছে, তার শক্তি কমে এসেছে। তখন চিংয়ে এসে নিজের হাত কেটে দেয়। পেশু পাগলের মতো চুষে নিতে থাকে। তখন আরও চাই, কিন্তু চিংয়ে বলে পরবর্তী প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। কাল রাজার কাছে ক্রাউন প্রিন্সকে নিয়ে কমপ্লেন করতে বলে। পেশু রাজি হলে চিংয়ে এবার ঘাড়ের কাপড় সরিয়ে দেয়। পরদিন রাজার কাছে পেশুয়ের চিঠি আসে। গুপ্ত হত্যার ব্যাপার নিয়ে জানায়, যার জন্য পেইল্যাং অপরাধী। গার্ড জিজ্ঞাসা করে ক্রাউন প্রিন্সকে ডাকবে কিনা। রাজা বলে প্রিন্স ক্রাউন প্রিন্স দুজনে অধৈর্য, এদের দিয়ে কিছু হবে না। এদিকে ডুহ্যাং বলে পেশুয়ের এটা কোনো রোগ না, কোনো হার্বাল পাতার ইফেক্ট। গিউ নামের পাতা তার সাথে আরো ম্যাজিক্যাল উপাদান দিয়ে তৈরি জিনিস পেশুকে এভাবে অসুস্থ রেখেছে। পেশু চিন্তা করে কে এই কাজ করতে পারে, আর প্রাসাদে গিউক পাতা কোথায় আছে। অন্যদিকে চিয়াংলিন তো বেশ ফুরফুরে মনে আছে যে ক্রাউন প্রিন্স তাকে বেশ সময় দিয়েছে, কথা বলেছে, কিন্তু তার মা চিন্তা করছে অন্য কিছু। পেইল্যাং হঠাৎ কেন চিংয়ের সাথে এমন আচরণ করবে? তবে কি চিংয়ের মতো কেউ তার জীবনে ছিল? মিল খুঁজে পাচ্ছে? চিয়াংলিন বলে, এত চিন্তা করো না, আমি হব ক্রাউন প্রিন্সেস। কিন্তু তার মা বলে তার জন্য আমাদের চিংয়েকে সরাতে হবে। এবার খাবার টেবিলে বসে ম্যাডাম জিয়ান তো ভালো ব্যবহার করতে থাকে। ক্রাউন প্রিন্সেস সিলেক্ট লিস্টে কার নাম যাবে এই নিয়ে কথা বলে। মাস্টার শ্যান বলে, আগের বার চিংয়ে অনেক ঝামেলা করেছে, তাই এবার চিয়াংলিনের নাম যাবে। চিংয়ে বুঝতে পারে এর মধ্যে অন্য কোনো প্ল্যান আছে। এরপর চিংয়ে রুমে গিয়ে তার দাসীকে জিজ্ঞাসা করে তার কোনো রিলেশন ছিল কিনা। দাসী এরপর অনেকগুলো চিঠি এনে দেয়, যেগুলো দেখলে মনে হয় ভাঙা ভাঙা শব্দের অগোছালো লেখা। তার দাসী তাকে জানায় এগুলো চ্যাংশির। চিংয়ের ফিয়ন্সে ছিল, কিন্তু একসময় এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। চ্যাংশির নাম শুনে চিংয়ে চিন্তা করে দেখে চ্যাংশি হলো বোকাশোকা যোদ্ধা ছিল তার দলের। একবার চিংয়ের সাথে বিয়ের জন্য সিহির কাছে ছুটিও চেয়েছিল। এবার তো চিংয়েকে অন্য প্ল্যান করতে হবে, তাই সে চলে যায় পেশুয়ের কাছে সাহায্য চাইতে। পেশু অবশ্য সাহায্য করবে, তাও বলে যদি আমি সাহায্য করতে রাজি না হই। এরপর দেখা যায় চ্যাংশি এসে দেখা করে মাস্টার শ্যানের সাথে। মাস্টার শ্যানকে সে চিংয়েকে বিয়ের কথা বলে, কিন্তু মাস্টার শ্যান বলে ক্রাউন প্রিন্সেস লিস্টে চিংয়ের নাম গেছে, এখন কি করে সে আসে? আর জগতে মেয়ে কি একটা নাকি? চ্যাংশি বলে আমি তো তাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। পরের দিন সত্যি চ্যাংশি অনেক গিফট নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে শ্যান ম্যানশনে যায় আর চিৎকার করে ডাকতে থাকে। বাইরে লোক জড়ো হয়ে যায়, কারণ তারা জানে চিংয়ে ক্রাউন প্রিন্সেস লিস্টে নাম দিয়েছে। তাহলে আবার চ্যাংশি কেন একসাথে দুজনকে বিয়ে করবে নাকি? চ্যাংশি এসব শুনে মন খারাপ করে, কিন্তু পাত্তা দেয় না। এরপর ম্যাডাম জিয়ান বেরিয়ে আসে। চ্যাংশি তাকে দেখে খুশি হয়, তবে এরপরেই আসে ক্রাউন প্রিন্স পেইল্যাং। সেও গিফট নিয়ে আসে। ক্রাউন প্রিন্স আর চ্যাংশির মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। এরপর চিংয়েকে ডাকা হয়। ম্যাডাম জিয়ান ভেবেছিল এবার একটা অপমান করে চিংয়েকে শেষ করা যাবে, কিন্তু এখানে চলে আসে তৃতীয় পক্ষ প্রিন্স পেইশু। সেদিন চিংয়ে এই সাহায্য চাইতে পেইশুয়ের সাথে দেখা করতে যায়। বিয়ে পেইল্যাংয়ের সাথে হবে, কিন্তু একটু নাটক করে, কারণ ম্যাডাম জিয়ান আবার চ্যাংশিকে নিয়ে এসেছে। তো প্রিন্স এসে বাকি দুজনকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে গিয়ে চিংয়ের কানে কানে বলে আগুন নিয়ে খেলছো, মরে যাবার ভয় নেই? চিংয়ে বলে এত সহজে না, কারণ যে নারীকে একজন পছন্দ করে সে সুদর্শন, দুইজন করলে আকর্ষণীয়, অনেকে করলে দেবী, আর সবাই যদি পেছনে থাকে তাহলে সে লিজেন্ড। তো এরপর দ্বন্দ্ব যখন চরম পর্যায়ে যায় তখন দেখা যায় ম্যাডাম জিয়ান ফেঁসে যায়, কারণ চিংয়ে তো চ্যাংশির লেখা চিঠি পায়নি, তাই ধরে নিয়েছে সে চিট করেছে, আর ক্রাউন প্রিন্সেস লিস্টে ম্যাডাম জিয়ানই নাম দিয়েছিল। তো এখন দোষী হচ্ছে শ্যান পরিবার। তবে এখানে এবার চিংয়েকে নিয়ে তিনজনের মধ্যে লড়াই শুরু হয়, কে পাবে চিংয়েকে। চরম লড়াই চলে পেইশু, পেইল্যাং আর চ্যাংশির মধ্যে। দূর থেকে চিংয়ে বেশ মজা নিচ্ছিল, আর ম্যাডাম জিয়ান তিন যোদ্ধার মাঝে পড়ে ফেঁসে যায়। পরে কোনো মতে বের হয়ে চিংয়েকে সাহায্য করতে বলে। তিনজনের লড়াইয়ের দাপটে বাড়ির নেমপ্লেট খুলে পড়ে যায়। এবার তো ম্যাডাম জিয়ান বলে তুমি যা চাও তাই হবে, শুধু এই মারামারি থামাও। এবার চিংয়ে বলে তাহলে এতদিন আমি যা সহ্য করেছি তা চিয়াংলিনকেও সহ্য করতে হবে। ম্যাডাম জিয়ান আর কি করবে, রাজি হয়ে যায়। তখন চিংয়ে গিয়ে বলে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, আমি প্রিন্সের সাথেই যাব। প্রিন্সও মজা নিচ্ছিল। তখন চ্যাংশি আবার চিংয়েকে নিতে যায়, আর পেইল্যাং তার হাত ধরে বলে সে আমার, বাকিরা উপহার ফেরত নিয়ে যাও। চিংয়ে চোখ দিয়ে ইশারা করে বলে প্ল্যান সাকসেস। রাতে চিয়াংলিনকে ঘন্টার পরে ঘন্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখে। হাঁটু ব্যথা হয়ে যায়, ছিলে রক্ত বের হয়, তবুও মুক্তি নেই।
চিংয়ে কাটা জায়গায় লবণ ছুঁড়ে দেয়। আজ যদি অপমান করে তাহলে ভবিষ্যতে আর কোনো পারিবারিক প্রবলেম মেটাতে যাবে না। ম্যাডাম জিয়ান তাই বাধ্য হয়ে নিজের মেয়েকে শাস্তি দেয়। চিংয়ে আরও 2 ঘন্টা শাস্তি বাড়িয়ে দিয়ে চলে যায়। জিয়াংলিন তার মাকে কিছু একটা করতে বলে। ম্যাডাম জিয়ান বলে এমন চলতে দেয়া যায় না, চিংয়েকে বাঁচতে দেওয়া যাবে না, শেষ করে দিতে হবে তাকে। এরপর যখন চিংয়ে তার রুমে আসে তখন দেখে কেউ তাকে ফলো করছে, কিন্তু শুধু ছায়া ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। পরে দেখা যায় সেটা চ্যাংশি। সে ব্যাগ গুছিয়ে চলে এসেছে। চিংয়ে দেখে বলে, তুমি কি পালিয়ে যাওয়ার প্ল্যান নিয়ে এখানে এসেছো? চ্যাংশি বলে, তুমি খুব বুদ্ধিমান, তাই ধরে ফেলেছ। আমি জানি তুমি ভয়ে মুখ খুলতে পারোনি। চিংয়ে বারবার বলে, আমি সকালে ক্লিয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আমি প্রিন্সকে পছন্দ করি, ক্রাউন প্রিন্সকে না। চ্যাংশি তবুও এক কথা বলতে থাকে। তাই চিংয়ে বুদ্ধি করে বলে, আমি তো তোমার সাথে যেতামই। আমি এই পরিবার থেকে বের হতে চাই, কিন্তু আমি কঠিন বিষে আক্রান্ত। এরপর চিংয়ে বাইরে ছায়া দেখিয়ে বলে, কেউ আমাদের কথা শুনছে, তাই আস্তে আস্তে কথা বলো। চ্যাংশিকে বুঝিয়ে সুঝিয়ে বোকা বানিয়ে পাঠিয়ে দেয়। চ্যাংশি যাবার সময় আরও 1 খাম চিঠি দিয়ে যায়। এদিকে বাইরে থেকে পেইশু আর ডুহ্যাং উকি মেরে এদের কথা শুনতে চেষ্টা করে। এক পর্যায়ে ডুহ্যাং বলে, আপনি এদের হাতে নাতে ধরবেন না, তাহলে উকি দেওয়ার কারণ কি? পেইশু বলে, আমরা শুধুমাত্র বিজনেস পার্টনার, তাই এত কিছু করে লাভ নেই। ডুহ্যাং বলে, তাহলে চলে যাওয়াই ভালো। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, পা অবশ হয়ে গেছে, কিন্তু পেইশু আরো অপেক্ষা করতে থাকে। এরপর উকি মারতে গিয়ে দেখে রুমে কেউ নেই। খুঁজতে খুঁজতে ডুহ্যাংকে যেই খুঁজতে যায় সেই দেখে চিংয়েও তাদের সাথে উকি ঝুঁকি দিচ্ছে। এরপর মজা করে চিংয়ে বলে, আপনি এখানে কি খুঁজছেন? বাইরে অনেক ঠান্ডা, চলুন ভেতরে চলুন। কিন্তু পেইশু এবার ঘাড় ধরে চিংয়েকে নিজের প্রাসাদে নিয়ে যায় আর বলে, আমার অসুস্থতার ট্রিটমেন্ট দরকার, চলো এখন।